আমরা এই সেমিস্টার জুড়ে যে কোর্সটা নিয়ে কথা বলবো সেই কোর্সের কোর্স কোড টাইটেল আমি আশা করি আপনারা জানেন, তারপরও লিখতে হয় কোর্সের সুবিধার্থে। প্রথম ক্লাস কোর্স কোড হচ্ছে আপনার MAT 2111। কোর্স টাইটেল or course name, this is coordinate geometry and vector analysis. Coordinate geometry and vector analysis. তো এখানে কোর্সের নাম দেখে নিশ্চয়ই মনে হচ্ছে এখানে দুটো পার্ট, তাই না? একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি পার্ট, another one is vector analysis. সো আমাদের চেষ্টা থাকবে মিড টার্মের আগে হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি পার্টটা শেষ করা, আর মিড টার্মের পর মানে সেমিস্টার ফাইনাল পর্যন্ত হচ্ছে আমরা ভেক্টর অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। ওকে, আর যেহেতু পরীক্ষা পদ্ধতির কিছুটা পরিবর্তন আসছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত সেমিস্টারে ফাইনালের সময় আমাদের যে 30-40 যে একটা ইস্যু ছিল মিড টার্ম ফাইনাল, সেখানে কিছুটা পরিবর্তন আসছে। ইউনিভার্সিটি অথরিটি থেকে এই সিদ্ধান্তটা আসছে। তো সেখানে মিড 30 ফাইনাল 30 তো হবেই 60 মার্কস, আর বাকি যে 40 মার্কসের মার্কসটা আমি যেভাবে কাউন্ট করবো আমারই কোর্সে, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সে হচ্ছে আপনাদের মার্কস 10, তারপর টিউটোরিয়াল হবে 10 মার্কসের, আর ভাইবা প্লাস মানে ভাইবা প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্ট, সেখানে হবে 20 মার্কস, 40 মার্কস। আর মিড ফাইনাল তো হচ্ছে 30, 30, 60। সো দিস ইজ আউট অফ 100। এই আউট অফ 100 আপনারা যে যত পাবেন সেই অনুপাতে গ্রেডিং করা হবে। তো অ্যাসাইনমেন্ট যে ইস্যুটা একটু আগে বলে নিই, প্রথম ক্লাস যেহেতু। নাফিসা কি কিছু বলার চেষ্টা করছেন? না স্যার, ও সরি স্যার, ভুলে মাইক। তাহলে অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে গ্রুপ ওয়াইজ। আপনাদের 4টা গ্রুপ আছে আগে থেকেই ক্রিয়েট করা, তাই না? মানে গত সেমিস্টার আগের সেমিস্টারে আপনারা যখন থার্ড সেমিস্টার থেকেই যেটা আমি করছি 4টা গ্রুপ ক্রিয়েট করা আছে আগে থেকে, তাই না? 4টা জি গ্রুপ। স্যার। তো 4টা গ্রুপের 4টা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ অ্যাসাইনমেন্ট হবে, ইন্ডিভিজুয়াল না। গ্রুপ ওয়াইজ অ্যাসাইনমেন্ট, একটা গ্রুপ একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে। দ্যাট মিন্স আমার কাছে 4টা অ্যাসাইনমেন্ট আসবে, ঠিক আছে? তবে সেই 4টা অ্যাসাইনমেন্ট হতে, যেহেতু 4টা অ্যাসাইনমেন্ট বুঝতে পারছেন, আপনারা যদি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যদি আমি 32, 33 চিন্তা করি বা 35, সেখান থেকে 4টা অ্যাসাইনমেন্ট আসা মানে কি যে একটু ঝামেলার তো হবেই। ঝামেলার বলতে এটা যে আমি ক্লাসে যা পড়াবো প্লাস যা করতে বলবো, যেমন আপনাদেরকে কিছু টাস্ক দেওয়া হতে পারে বা প্র্যাকটিসের জন্য আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এরকম। তো এই এই প্রবলেম গুলো আমি ক্লাসে যা লিখবো টপিক গুলা, সেগুলা প্লাস যে কোশ্চেন গুলো আপনাকে করতে দেওয়া হবে সেগুলা সহ টাইপ করে আমি হয়তো কোর্সটাকে পরে একটু সময় করে আমি করে দিব, পার্ট করে দিব। এই 4টা গ্রুপের মধ্যে 2টা গ্রুপের কাজ হবে কোঅর্ডিনেট জিওমেট্রি পোরশনটাকে এভাবে সাজানো, আর ভেক্টর অ্যানালাইসিস হচ্ছে বাকি 2টা গ্রুপ করবে। দ্যাট মিন্স মিড টার্মের আগে 2টা গ্রুপ অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলবে মিডের সময়, আর যারা করলো না মিডের সময়, যে 2টা গ্রুপ বাকি রইলো তারা হচ্ছে ফাইনালের সময় ভেক্টর নিয়ে তারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে। তবে সেটা অবশ্যই টাইপ করে, হ্যাঁ, ওয়ার্ড ফাইল আমাকে সাবমিট করতে হবে। ওকে, এবং এটা ব্যাপার না এই জন্য, কারণ আমি যদি কোঅর্ডিনেট জিওমেট্রি যদি ধরে নিই যে আমি যা পড়াবো বা অঙ্ক এগুলো যদি 40 পেজও হয়, তাহলে আপনি হিসাব করেন প্রতি গ্রুপের হচ্ছে কত, 20 পেজ করে, তাই না? টোটাল যদি 40 পেজ হয় জিওমেট্রিতে, 2টা গ্রুপের 40 পেজ, মানে পার গ্রুপ হচ্ছে 20 পেজ। তো 20 পেজ যদি হয়, আপনারা একটা গ্রুপে যদি 8-9 জনও থাকে, তো আমার কাছে মনে হয় 8-9 জনে মিলে 20 পেজের একটা অ্যাসাইনমেন্ট মানে তৈরি করা আহামরি কিছু হবে। তবে আমার একটা উপদেশ থাকবে, কারো যদি কন্ট্রিবিউশন না থাকে অ্যাসাইনমেন্টে, মানে কন্ট্রিবিউশন মিনস সেটা ম্যাথমেটিক্স সলভ করে দেওয়া হোক অথবা টাইপ করা হোক সামথিং,
যদি কন্ট্রিবিউশন না থাকে তার নামটা না দেওয়াটাই উচিত হবে, ঠিক আছে? কিন্তু ওনার কন্ট্রিবিউশনে ওনার নাম কেন কেন আমি জানি গড়পড়তা সবাই নাম দিয়ে দেয়, যে 2-3 জনে করলেও গ্রুপ ওয়ানে দেখলো হয়তো গ্রুপ ওয়ানে যারা ছিল সবার নাম দিয়ে দেয়, উচিত হবে না দেওয়া, যদি কন্ট্রিবিউশন দেওয়ার দরকার নেই, তাই না? অথবা আপনারা চাইলে আগে থেকে কাজটা ভাগ করে নিয়েও করতে পারেন, যে আমরা এইভাবে কাজটা করবো, একটা পরিকল্পনা করা আর কি, ঠিক আছে? স্যার স্যার অ্যাটেন্ডেন্সটা কি স্যার আপনার আগের মতো পার্সোনাল ইনবক্সে দিয়ে দিন? অ্যাটেন্ডেন্স হচ্ছে আগের মতোই, আপনারা আমার যখনই রেকর্ডিং অপশন চালু হয়ে যাবে ঠিক তখনই আপনারা আপনাদের ওই যে আমাকে উদ্দেশ্য করে ফর এভরিওয়ান, তবে আপনার কোনো বন্ধুকে উদ্দেশ্য করে নিশ্চয়ই না, আপনারা অ্যাটেন্ডেন্স আইডি নাম্বার দিয়ে দিবেন। আজকে তো সিঙ্গেল ক্লাস, একটাই ক্লাস, সেজন্য একটা অ্যাটেন্ডেন্স মানে একবারই অ্যাটেন্ডেন্স দিব। আচ্ছা স্যার, জি স্যার গ্রুপে পেমেন্টের গ্রুপ কিভাবে করে দিবেন স্যার? সরি, মানে গ্রুপের মেম্বার কি রকম স্যার, মানে রুল অনুযায়ী থাকবে নাকি? গ্রুপের মেম্বার তো আগে থেকে ক্রিয়েট করা, মানে আগের মতোই স্যার থাকবে? হ্যাঁ আগের মতোই থাকবে, গ্রুপ তো নতুন করে ক্রিয়েট করা দরকার নেই, গ্রুপের লিস্ট তো আপনাদের কাছেও আছে আমার কাছেও আছে, তাই না? জি স্যার। তো এটা আর যেদিন 2 ক্লাস হবে, যেমন বুধবার মনে হয় 10টা থেকে 11টা 50, যদিও ক্লাসটা হচ্ছে এরকম 10টা থেকে 10টা 50, 11টা থেকে 11টা 50, তাই না? মানে যেদিন 2 ক্লাস টানা সেদিন কিন্তু ক্লাস জি করতে স্যার। এরকম সাজানো, সেদিন হচ্ছে আমি রেকর্ডিংটা 2বারে করব, হ্যাঁ? হয়তো মনে করেন 10টা থেকে 10টা 50 পর্যন্ত একটা রেকর্ডিং করব, ওইটা স্টপ দিয়ে আবার নতুন রেকর্ড যখন করব তখন আবার অ্যাটেন্ডেন্স দিতে হবে। দ্যাট মিন্স ওই দিন কয়বার অ্যাটেন্ডেন্স দিতে হবে? 2বার। এবং লেকচার গুলো এভাবেই ইয়ে করা হবে, যে যেদিন 2 ক্লাস সেদিন কিন্তু 2টা লেকচার, ঠিক আছে? কারণ কেউ 10টা এসে উকি দিয়ে সে চলে যাবে, আর যে 12টা পর্যন্ত ক্লাস করবে তারও 2টা অ্যাটেন্ডেন্স, আর 10টাও কি, এটা হবে না, ঠিক আছে? তাহলে স্যার রেকর্ডিং আমরা 2টা পাবো সেই হ্যাঁ দিন? হ্যাঁ হ্যাঁ, সেদিন রেকর্ডিং 2টা পাবেন, হ্যাঁ, লেকচার 2টা আলাদা হিসেবে দিতে করা হবে। তবে আমি চেষ্টা করছি একটু কথা বলার জন্য, যে আপনাদের সেই ক্লাসটা যেমন 50 মিনিটের ক্লাস, তো তাহলে 2টা ক্লাসে হচ্ছে 100 মিনিট, তাই না? 1 ঘন্টা 40 মিনিট। তো আমি একটু চেষ্টা করছি হেড স্যারের সাথে একটু কথা বলবো, যদি সম্ভব হয় ওই 50 মিনিট নিয়ে 10 মিনিট ব্রেক না দিয়ে টানা ক্লাসটা নিয়ে যাওয়া যায় কিনা, যেদিন 2টা ক্লাস একসাথে, ঠিক আছে? তাহলে আপনাদেরকে আমি 20 মিনিট আগে ছেড়ে দিতে পারবো, আমিও 20 মিনিট আগে আমার ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আমি আগে কথা বলতে হবে, যেহেতু নতুন নিয়ম, আপনার কথা বলেই সমাধানে যাওয়া উচিত, তাই না? নিজ থেকে ডিসিশন নিলেও ঝামেলা হতে পারে। মানে এখন যে নিয়মটাতে ক্লাস হচ্ছে সেটা আমরা ম্যাম, আমি ইউনিভার্সিটিতে এভাবে ক্লাস করে এসেছি, মানে যত ক্রেডিট আওয়ার সপ্তাহে অতটা ক্লাস, 3 ক্রেডিটের কোর্স সপ্তাহে 3টা ক্লাস, 50 মিনিটে 3টা ক্লাস হবে, 4 ক্রেডিট হলে 4টা ক্লাস হবে, এটাই ছিল ইউনিভার্সিটির নিয়ম। তো আপনারা যে বইটা ফলো করতে পারেন এই কোর্সের জন্য, আপনারা ফলো করতে পারেন, আমাকে যদি আবার জিজ্ঞাসা করেন যে স্যার কত পৃষ্ঠায় আছে, সেগুলো মিলবে না, ঠিক আছে? আপনারাও ফলো করতে পারেন, আপনারা ফলো করতে পারেন, বেশিরভাগ জিনিস আমি ওই বই থেকেই ফলো করি, বেশিরভাগ জিনিস বলছি না সব। আপনারা বইটা ফলো করতে পারেন হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, মানে কোঅর্ডিনেট জিওমেট্রি, মানে আপনি আব্দুর রহমান স্যারের জিওমেট্রি বই বললে হবে, প্রফেসর আব্দুর রহমান স্যারের কোঅর্ডিনেট জিওমেট্রি, বা শুধু জিওমেট্রি বই বললেই, এটা ওয়েল নোন একটা বই আর কি, কোঅর্ডিনেট জিওমেট্রি বাই আব্দুর রহমান, এই বইটা ফলো করতে পারেন, কারণ আমি জিওমেট্রি অংশটা এখান থেকে ফলো করবো। বাট ভেক্টর অ্যানালাইসিস এই বই দিয়ে হবে না, সেটা হচ্ছে শামস আউটলাইন সিরিজের বই, পরবর্তীতে কথা বলবো যখন জিওমেট্রি ভেক্টর পড়াবো, কারণ এখানে 2টা কোর্সের কম্বিনেশন একটা কোর্স, ঠিক আছে? জিওমেট্রি একটা কোর্স, ভেক্টর অ্যানালাইসিস আরেকটা কোর্স, 2টার কম্বিনেশন একটা কোর্স যেহেতু হয়েছে, 2টা আলাদা বইও হবে, হ্যাঁ? সো আপনারা চাইলে আব্দুর রহমান স্যারের বইটা জোগাড় করতে পারেন আপনাদের সাথে। আর আমার কাছে বইটার সফট কপি নেই, আনফরচুনেটলি আমার কাছে বইটার সফট কপি নেই, হয়তো আপনারা অনলাইনে খুঁজে পেলেও পেয়ে দেবেন, আমার কাছে নেই। ওকে, জি স্যার। এই কোর্সে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে যদি কথা বলছি, জিওমেট্রির আপনারা
আমি যতটুকু জানি উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত, এসএসসি লেভেল পর্যন্ত আপনারা কোঅর্ডিনেট জিওমেট্রি হচ্ছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়ে কথা বলছেন। যতগুলো পড়া ছিল এক্সেপ্ট ভেক্টর বাদে, যে অন্য নরমাল যে জিওমেট্রিতে আপনারা 2 ডাইমেনশন পর্যন্ত আলোচনা করেছেন, মানে মানে স্টাডি করে আসছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি, যেখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থাকে। আর শুধুমাত্র ভেক্টরের ক্ষেত্রে 3D নিয়ে কথা হয়েছিল, যেহেতু সেখানে আই জে কে তিনটা জিনিসেরই প্রয়োজন হয় একটা ভেক্টরকে ডিফাইন করতে গেলে, যে তার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তিনটাই দরকার হয়, সেজন্য সেখানে 3D নিয়ে হয়তো কিছুটা পড়ালেখা করে আসছে। তো আমার এই জিওমেট্রি পোর্শনটাতে এই কোর্সে আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়ে তো কথা বলবোই, পাশাপাশি 3 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়েও কথা বলবো। 2D এর পাশাপাশি 3D নিয়েও কথা বলবো, মানে কথাবার্তা হবে। তবে 3D এর ক্ষেত্রে একটু ইমাজিনেশনটা পাওয়ারটা একটু ভালো থাকতে হবে, ইমাজিন করা। যেমন আপনারা নিশ্চয়ই বুঝেন যে 2D একটা জিনিসকে প্লেন শিটে ড্র করা, এরকম প্লেন শিটে ড্র করা যতটা সহজ 2D, 3D কিন্তু ঠিক অতটা সহজ না, তাই না? 3D ভিউটা ক্রিয়েট করা প্লেন শিটে একটু টাফ, নাকি নাকি 3D খুব সহজে স্মুথলি আঁকা যায়? না স্যার, একটু টাফ আছে। একটু টাফ। এবং 3D এর ক্ষেত্রে যেহেতু একটু টাফ, প্লেন শিটে আঁকলে ওই যে ইমাজিনেশন যে পাওয়ারটা, ইমাজিন করার মতো এটা একটু থাকতে হবে। ফর এক্সাম্পল, প্রথম ক্লাস একটু আমি ফান্ডামেন্টাল কথাগুলো বলছি এই জন্য যেন পরবর্তীতে আমার সমস্যাগুলো না হয়, ঠিক আছে? আশা করি আপনাদের একটা ধারণা হয়েছে আমি কিভাবে পড়াই। প্রত্যেকটা পড়ানোর পর আমি চেষ্টা করি যে তার একটু পিছনের কথা বলার জন্য, আমার সুবিধার্থে, আর এতে করে হয়তো আপনাদেরও সুবিধা হতে পারে। যেমন 2D তে 2 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়ে যখন কথা বলি, ধরে নিন দিস ইজ পজিটিভ এক্স অ্যাক্সিস, this is positive y-axis, and this is the origin. Okay, this is O. This is not 0. This is O, origin. The coordinate 0 0, কিন্তু this is O. তাহলে দেখেন 3D তে, সরি 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে কোন একটা পয়েন্ট যদি x অ্যাক্সিস এর উপরে হয়, তার কোঅর্ডিনেট কেমন থাকে, স্থানাঙ্ক? যে এখানে কি y এর ভ্যালু 0 না? সামথিং কমা 0। সরি স্যার, এখানে যত ভ্যালু আছে সেইটা কমা 0, মানে সামথিং কমা 0 বলছি। মানে দ্যাট মিন্স এখানে y এর কোঅর্ডিনেট, y এর ভ্যালুটা 0 আসবে, তাই না? জি স্যার। x অ্যাক্সিস y is always 0, সব সময় 0, x অক্ষের উপরে। তার মানে এখানকার কোঅর্ডিনেটটা সে জিনিসটা এরকম হতে পারে a0, হ্যাঁ? আবার তার অবস্থান যদি এরকম হয়, যদি y অ্যাক্সিস এর উপরে থাকে কোন একটা পয়েন্ট, 0, সাপোজ b, 0, b, দ্যাট মিন্স y অ্যাক্সিস এর উপরে যদি থাকে তাহলে x এর ভ্যালু 0 হয়, আর x অ্যাক্সিস এর উপরে যদি থাকে সেখানে y এর ভ্যালু 0 হয়। আর যদি এখানে কোনো একটা পয়েন্ট হয়, a, b হবে। তার মানে এখানে কিন্তু দুইটারই কোঅর্ডিনেট আছে, x এরও ভ্যালু আছে, y এরও ভ্যালু আছে। দ্যাট মিন্স সেই ভ্যালুটা হতে পারে সে ab, রাইট? কারণ এই পয়েন্টটাকে ডিফাইন করার জন্য দুইটা অ্যাক্সিসেরই দরকার আছে। ওকে, এটা হচ্ছে 2D এর ক্ষেত্রে ব্যাপারটা এরকমই থাকে যদি 2 ডাইমেনশনাল জিওমেট্রি। আনফরচুনেটলি যদি 3D হয়, তার চিন্তা ভাবনাগুলো একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করতে হবে। যেমন ব্যতিক্রম বলতে কি, এই লজিক গুলোই আমরা কাজে লাগাবো, হয়তো পয়েন্টের কোঅর্ডিনেট গুলো একটু ব্যতিক্রম হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি যদি একটা ফিগার ড্র, আমি জানি আমি চিত্রে দুর্বল, আমি আগেই বলেছিলাম আপনাদের ক্লাসে, একটু বুঝে নিতে হবে আর কি, হ্যাঁ? So this is positive x-axis, this is positive y-axis, this is z-axis, and this is the origin. Okay, this is the origin. এবং আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা কিউব। এটা কি আছে? এটা একটা, এটা চিনেন নাকি, নাম শুনেছেন কিউব? মানে ঘনক। জি স্যার। ঘনকের কি থাকে, প্রত্যেকটা সাইড কি ইকুয়াল না?
ঘনকের ক্ষেত্রে কি প্রত্যেকটা সাইড ইকুয়াল কিনা, যে লেন্থ, ব্রেডথ, হাইট তিনটাই ইকুয়াল। এবং আমি ধরে নিচ্ছি ঘনকটার হচ্ছে লেন্থ হচ্ছে a, ফর এক্সাম্পল এই ঘনকটার লেন্থ কত, a, একটা সাইডের এজ হচ্ছে a, তাহলে দৈর্ঘ্য a, প্রস্থ a, উচ্চতাও কি a, যেহেতু ঘনক। তাহলে দেখেন তো এটা তো অরিজিন, রাইট? এটা অরিজিন, তার কোঅর্ডিনেট কি হবে 0 0 0। এই পয়েন্টের অবস্থানটা কোথায়? এই পয়েন্টের অবস্থানটা x অক্ষের উপরে না? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন এবার? জি স্যার। জি স্যার। নেটওয়ার্ক জনিত সমস্যা তো সেটা দূরে যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে x অক্ষের উপরে যদি কোনো একটা পয়েন্ট থাকে তার কোঅর্ডিনেট, মনে আছে যখন 2 ডাইমেনশনাল জিওমেট্রি ছিল সেখানে x অক্ষের উপরে কোনো একটা ভ্যালু থাকা মানে কি y এর ভ্যালু 0 ছিল, তাই না? যখন ডাইমেনশন 2 ছিল। জি স্যার। তাহলে 3D এর ক্ষেত্রে যখন x অক্ষের উপরে কোনো একটা পয়েন্ট থাকবে, জাস্ট মিনিট, আমি খেতে ভুলে গেছিলাম। সো যখন 3D হবে, 3D এর ক্ষেত্রে কি লজিকটা কি সেম হওয়া উচিত কিনা, যে 2D এর ক্ষেত্রে x অক্ষের উপরে কোনো একটা পয়েন্ট থাকা মানে হচ্ছে x এর ভ্যালু থাকবে, বাকি কোঅর্ডিনেটটা 0, রাইট? তাহলে 3D এর ক্ষেত্রে কি সেম লজিক হওয়া উচিত কিনা, যে x অক্ষের উপরে কোনো একটা পয়েন্ট থাকা মানে হচ্ছে x এর কোঅর্ডিনেট আছে, বাট বাকি কোঅর্ডিনেট, বাকি যে এইগুলো আছে সেগুলোর ভ্যালু কি হবে 0 হবে নিশ্চয়ই। তাহলে দেখেন তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কি এটা হওয়া উচিত কিনা, যে x অক্ষের উপরে যে পয়েন্টটা আছে তার কোঅর্ডিনেট হওয়া উচিত কিনা এরকম যে a 0 0। জি স্যার। আচ্ছা, যদি y অক্ষের উপরে এই যে এটা কোথায় আছে স্যার এটা তো y অক্ষের উপরে, তাহলে এখানকার কোঅর্ডিনেটটা কিরকম হওয়া উচিত কিনা, যে 0 a 0, যে জি y স্যার। এর ভ্যালু থাকবে, বাকি দুইটা 0 হবে x z। স্যার এটা b ধরি। না, আমি বলছি কিউবের প্রত্যেকটা সাইড কি a, ও স্যার ঠিক, তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তার অবস্থান কোথায়, z axis এর উপরে, রাইট? তার অবস্থান z axis এর উপরে, তাহলে এখানে কি হওয়া উচিত কোঅর্ডিনেটটা 0 0 a। 0 0 a। বুঝতে পেরেছেন কি তিনটা অ্যাক্সিস এর উপর পয়েন্টগুলো নিয়ে? বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন যে এই পয়েন্টটাকে নিয়ে যদি কথা বলি, এই পয়েন্টের অবস্থানটা কোথায়, x এবং y এর মাঝখানে না? জি স্যার। এবং দেখেন এই পয়েন্টটাকে ডিফাইন করার জন্য x এবং y সংযোগ করলেই হয়, তাই না? x এবং y কে সংযোগ করলেই হয়। এবং তার অবস্থান হচ্ছে x y এর মাঝখানে। x y এর মাঝখানে কোনো একটা পয়েন্ট থাকা মানে হচ্ছে সেটাকে ডিফাইন করতে গেলে শুধুমাত্র x y এর ভ্যালু থাকবে, বাট z কি হবে 0 হবে। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে কি a a 0। এবার আসেন তার অবস্থান কোথায়, yz এর মাঝখানে। yz এর, দ্যাট মিন্স x এর ভ্যালু 0 হবে, বাট yz এর ভ্যালু থাকবে। এই পয়েন্টের অবস্থান কোথায়, z axis, xz এ, তাই না? xz এর মাঝখানে। তাহলে xz এর ভ্যালু থাকবে, y এর ভ্যালু 0 হবে, দ্যাট মিন্স a 0 a। 0 a। বুঝতে পেরেছেন কি এই তিনটা পয়েন্ট? জি স্যার। এই তিনটা পয়েন্ট যদি বুঝেন, এখন বলেন আমাকে এই পয়েন্টকে বোঝানোর জন্য কি ভ্যালু লাগবে? এখানে তো স্যার এখন তাকে কিন্তু আপনি বলতে পারেন না সরাসরি এক্স ওয়াই এর মাঝখানে বা এক্স জেড এর মাঝখানে অথবা ওয়াই জেড এর মাঝখানে। এই পয়েন্টটাকে ডিফাইন করার জন্য তিনটা অ্যাক্সিস এর কিন্তু দরকার হচ্ছে। জি স্যার। যেমন দেখেন এই পয়েন্টটা কিভাবে পেয়েছি আমরা, যে এক্স ওয়াই প্লেন থেকে একটা লাইন আসছে, ওয়াই জেড প্লেন থেকে একটা লাইন আসছে, ইভেন এক্স জেড প্লেন থেকে একটা লাইন আসছে। এই তিনটা লাইনের সংযোগ কিনে পয়েন্টটা। জি স্যার। তাহলে এই তিনটা লাইনের সংযোগ মানে হচ্ছে এই পয়েন্টটাকে ডিফাইন করতে গেলে আপনার তিনটা ভ্যালুরই দরকার হবে। দ্যাট মিন্স এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে এ এ এ। স্যার আবার যদি একটু বুঝাতেন। আচ্ছা, এই পয়েন্টটা এটাই তো নাকি? জি স্যার, এই পয়েন্টটা। আচ্ছা, এই পয়েন্টটা বোঝানোর জন্য আমি একটু ইমাজিন করেন যে কোন একটা রুম নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, আপনি যে রুমটাতে বসে ক্লাস করছেন আপনার বাসায়, এই রুমটাতে একটা কর্নারে চলে যান, একটা কর্নার। তাহলে একটা কর্নারে যদি যান কি আছে, দুই পাশে দুইটা ওয়াল আছে,
মানে জিনিসটা এরকম, যদি আমরা চিন্তা করি যে ধরে নেন এরকম যদি একটা কর্নারে যান তাহলে কি থাকতে পারে, দুই পাশে দুইটা ওয়াল, মনে করেন যদি এদিকেও একটা ওয়াল থাকতো, যে দুই পাশে হচ্ছে দুইটা ওয়াল আর হচ্ছে ফ্লোর, তাই না? দেখেন তো 3D হয় কিনা। জি স্যার, দুই পাশে দুইটা ওয়াল, আমার সাপেক্ষে 3D। 3D। আচ্ছা 3D যদি হয়, আমরা যদি ফ্লোরের একটা কর্নারকে, যে ওয়ালের সাথে যে ফ্লোরের সংযোগ, এটাকে যদি চিন্তা করি এক্স অক্ষ, হাইটটাকে যদি চিন্তা করি ওয়াই অক্ষ, আর আরেক ফ্লোরের সাথে আরেকটা ওয়ালের যে সংযোগ সেটাকে যদি চিন্তা করি আমরা জেড অক্ষ। এই যে মনে করি জিনিসটা এরকম, যে এটা হচ্ছে একটা ওয়াল, এটা একটা ওয়াল, আর এটা হচ্ছে ফ্লোর। ওকে, তাহলে জি দেখেন স্যার। এই পয়েন্টটা কি এক্স ওয়াই ওয়ালের উপর একটা পয়েন্ট না, সেজন্য আমরা এক্স ওয়াই ভ্যালু রাখছি, বাকিটা 0। জি এটা কোথায় আছে, বাকি বাকি যে ওয়ালটা ওয়াই জেড ওয়াল, সেখানে কি থাকবে, ওয়াই জেড এর ভ্যালু থাকবে, বাকিটা 0। সে ছিল কোথায়, ফ্লোরে, তাহলে ফ্লোরটা আছে কোথায়, এক্স জেড প্লেনের মাঝখানে, তাহলে এক্স জেড এর ভ্যালু থাকবে, বাকিটা 0। বাট এই পয়েন্টটা কোথায় আছে, সে তো নাই ওয়ালে না ফ্লোরে, সে কোথায় আছে, শূন্য না? জি স্যার। তাহলে শূন্যকে ডিফাইন করতে গেলে কি তিনটা অ্যাক্সেসরির দরকার হবে কিনা? জি স্যার। বুঝতে পেরেছেন কি? জি স্যার, এবার বুঝতে পারছি। যদি চিত্র আঁকাতে আপনার কাছে মনে হচ্ছে সেও মনে হয় এক্স ওয়াই এর মাঝখানে, তাই না পয়েন্টটা, কিন্তু আপনি যদি একটু ইমাজিন করেন রুমের দিকে তাকিয়ে যে একটা পয়েন্ট যে কিনা শূন্য আছে, জি তাকে ডিফাইন করতে কিন্তু তিনটা অ্যাক্সেসরি দরকার হবে। ঠিক আছে, এম আই ক্লিয়ার? নাফিস স্যার কথা শুনতে পাচ্ছেন আমার? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। সো এই হচ্ছে 3D। 3D তে আপনাদেরকে একটু শুনতে পাচ্ছি। ইমাজিনটা এভাবেই করতে হবে আর কি। হ্যাঁ, কারণ আমি আগেই বলেছি, যেমন দেখেন আমরা জানি প্রত্যেকটা অ্যাক্সিস একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাই না? একে অপরের সাথে প্রত্যেকটা অ্যাক্সিস দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, প্রত্যেকটা। তাহলে এখানে এক্স ওয়াই কেন হয় দেখে পারপেন্ডিকুলার মনে হয়, তাই না? এক্স ওয়াই অ্যাক্সিসটাকে দেখে কি পারপেন্ডিকুলার মনে হয় না একটার সাথে একটা? জি স্যার। কিন্তু ওয়াই জেড এক্স জেড কি খালি চোখে দেখে পারপেন্ডিকুলার মনে হয়? 90 ডিগ্রি মনে হয় নাকি আরো বেশি মনে হয়? 90 ডিগ্রি থেকে স্যার একটু বেশি। বেশি মনে হয়। কিন্তু আপনি যদি একটা রুমের কর্নারের দিকে তাকান বা এটাকে যদি রুমের একটা কর্নার চিন্তা করেন, তখন কিন্তু আপনি বলবেন যে স্যার 90। জি স্যার, অবস্থান অনুযায়ী তখন 90 হয়ে যাবে, 90 লাগবে হয়ে স্যার যাবে না? 90। এই যে ফ্লোরের, আপনি যদি এই দেখেন, আপনি এই এক্স জেড প্ল্যানটাকে ফ্লোর চিন্তা করেন, তখন আপনার চিন্তা ধারণা চেঞ্জ হয়ে যাবে। তো মনে হয় যে ফ্লোরের একটা কর্নার, ফ্লোরের একটা কর্নার, তো 90 আছে। আবার এই ফ্লোরের এই কর্নারের সাথে হাইটটা 90 ডিগ্রি। কিন্তু আপনি যদি এভাবে দেখেন, এভাবে আপনার কাছে কিন্তু 90 মনে হবে না, 90 থেকে বেশি মনে হবে, তাই না? সেই জন্য জি বলছি স্যার। একটু ইমাজিন করতে হবে। 3D জিনিসটা এরকম, কারণ প্লেন শিটে আপনাকে খুব ভাবে বোঝানোটা টাফ, এক্সাক্ট ভিউটা আনাটা টাফ। ঠিক আছে, জি স্যার। সো আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে শুরুতেই একেবারে আমরাও একদম ওই আগে যেরকম স্থানাঙ্ক করেছেন, সরল রেখা, ওভাবে ইয়েতে যাচ্ছি না আমরা। এখান থেকে সিলেবাসটা যেটা দিয়ে শুরু আছে সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, ফার্স্ট সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তো আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা কেমন, তার জেনারেল ফর্ম কি। তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, general equation of second degree ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equals to 0. এটা হচ্ছে কি সেকেন্ড ডিগ্রির জেনারেল ইকুয়েশন। এই ইকুয়েশনটা মনে রাখতে হবে যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কি দিস, তবে তার একটা স্পেশাল ফর্ম আছে। এই ইকুয়েশনটা মানে তার একটা স্পেশাল ফর্ম আছে, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা ডিগ্রি সেকেন্ডলি 2a, বাট এটাকে হোমোজিনিয়াস কখন বলা হয়, সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন হচ্ছে এরকম। হোমোজিনিয়াস ইকুয়েশনটা হচ্ছে ax স্কয়ার প্লাস
2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তারই একটা স্পেশাল ফর্ম। হ্যাঁ, যে এই ইকুয়েশনটাতে যদি jfc এর ভ্যালু 0 হয় তাহলে সে হোমোজেনিয়াস হয়ে যায়। ওকে, সো এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, আর এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন। এগুলো কিন্তু মনে রাখতে হবে এই জন্য, কারণ ভাইভাতে কিন্তু এগুলো ধরা হবে। হ্যাঁ, ভাইভাতে এগুলো ধরা হবে। সো আমরা প্রথমে আমাদের আলোচনাটা, আজকের আলোচনাটা সীমাবদ্ধ থাকবে হচ্ছে সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন। পরবর্তীতে আমরা এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন নিয়ে কথা বলবো। এই সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন, যে এই যে সেকেন্ড ইকুয়েশন এটা যেটা লিখলাম, এই ইকুয়েশনটা অলওয়েজ রিপ্রেজেন্ট করে হচ্ছে এ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। যে কোনো হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি, যেটাকে একটা হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এই ইকুয়েশনটা সবসময় কি রিপ্রেজেন্ট করবে? এ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। যে একজোড়া সরল রেখা রিপ্রেজেন্ট করবে যারা কিনা কি দিয়ে যায়? মূলবিন্দু দিয়ে যায়। পাসিং থ্রু দ্য অরিজিন মিন্স মূলবিন্দুগামী, বাংলাদেশ যেটা পড়েছে। এখন আমাকে একটু বলতে পারবেন কি আপনারা যে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন? y is equal to mx plus c। সি হবে না, y ওয়াই equal to mx। সি হলে তো এক্সিসে চলে যাচ্ছে, একটা এক্স অক্ষ ইয়া করতেছে, ইন্টারসেক্ট করছে, সেটা না। y ইকুয়ালস টু mx, রাইট? y ইকুয়ালস টু mx, তাহলে m হচ্ছে স্লোপ, তাই না? m হচ্ছে স্লোপ। দ্যাট মিন্স যে কোনো ইকুয়েশন যদি y ইকুয়ালস টু mx আকারে থাকে তাহলে নিশ্চিতভাবে সে কি? মূলবিন্দুগামী, which is passing through the origin। তাহলে আমাকে দেখাতে হবে কি? আমরা বলছি যে এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে? অলওয়েজ এ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন। একটা থিওরি আছে এরকম, আমি কোশ্চেনটা লিখেই প্রুভ করার চেষ্টা করি আসলে এরকম পাওয়া যায় কিনা। এই কোশ্চেনটা হচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে এই কোর্সের প্রথম প্রশ্ন যেটা আমরা সলভ করবো আর কি। প্রুভ দ্যাট এ সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন a second degree homogeneous equation always represents a pair of straight lines passing through the origin। এটা আমাদেরকে প্রুভ করতে হবে। এখানে কিন্তু উনি কোনো ইকুয়েশন দেওয়া আছে সরাসরি নাই, শুধু নাম দেওয়া আছে সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন। তাহলে আপনি যদি সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশনের জেনারেল ফর্ম না জানেন আপনি কিছু করতে পারবেন এখানে? কি করা যাবে না। আপনাকে জানতে হবে যে হোমোজেনিয়াস ইকুয়েশনটা কেমন। সো এটাকে যদি আমরা প্রুভ করতে চাই, প্রুভ, আমরা জানি যে সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশনটা কেমন। সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন হচ্ছে আপনার ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই ইনস্টিটিউশনাল মেইল পেয়েছেন, তাই না? জি স্যার। ইনস্টিটিউশনাল মেইল আপনারা পেয়েছেন আমি আশা করি। সো এখন ক্লাসরুমে আপনারা হয়তো ইতিমধ্যে কেউ যুক্ত হয়েছেন কিনা জানি, আপনাদেরকে লিংক দিয়েছি কিনা সেটাও আমি নিশ্চিত না। ক্লাসরুমের লিংক দিয়েছি কিনা জানি না। না স্যার, এখনো দেয়া নাই। কোনো কিছু আপলোড হয়নি, বিদে দেওয়া হয়নি হয়তো। তাহলে যখনই আমি আপলোড দিব তখন আপনারা ক্লাসরুমে ইনস্টিটিউশনাল যে মেইলটা আছে সেটা দিয়ে যুক্ত হবেন, ঠিক আছে? পার্সোনাল মেইল না, আপনার যে ইনস্টিটিউশনাল মেইল আছে সেই মেইল দিয়ে যুক্ত হবেন। ওকে, সেটা যেন মনে থাকে, পার্সোনাল মেইল না, ইনস্টিটিউশনাল মেইল। ইউনিভার্সিটি থেকে আমাদের প্রতি নির্দেশনা আছে এরকম যে স্টুডেন্টদেরকে যেহেতু ইনস্টিটিউশনাল মেইল প্রোভাইড করা হয়েছে তাহলে তারা সেটা দিয়ে ক্লাসরুমে যুক্ত থাকবে এবং সেটাকে ইউজ করেন। অনেক ফিচার আছে এখানে বাড়তি যেগুলো আপনার নর্মাল জিমেইলে নাই, ঠিক আছে?
স্যার কোশ্চেনটা আবার একটু দেখানো যাবে লাস্টের পার্ট লিখে? কেন নয়? ঠিক আছে, পুরোটাই দেখুন। জি স্যার। তো এখন আমাকে দেখাতে হবে কি যে এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করবে, যে তাকে ভাঙলে যেন আমি এক জোড়া সরল রেখা পাই যারা মূলবিন্দু জানে। কথাটা কি এরকম না? জি স্যার। যে তাকে ভাঙলে যেন আমরা এক জোড়া সরল রেখা পাই যারা কিনা মূলবিন্দু দিয়ে যায়। আচ্ছা, আমার টার্গেট থাকবে এখন সেটাই। সেটাকে করতে গেলে আমাকে দেখেন, তার এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, আর স্ট্রেট লাইনের ডিগ্রি কত থাকে? 1 না? জি স্যার। স্ট্রেট লাইনে এক্স ওয়াই পাওয়ার তো 1 থাকে, আর এখানে হচ্ছে পাওয়ার 2। সামহাউ এই 2টাকে 1 এ কনভার্ট করতে হবে সামহাউ। তাহলে দেখেন এই জিনিসটাকে আমরা যদি বোথ সাইডে যদি আমরা জানি যে সিমিলার টার্ম দ্বারা কি মাল্টিপ্লাই করা যায় না কোনো একটা ইকুয়েশনকে, জি স্যার। তাহলে আমরা যদি বোথ সাইডে এ দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে জিনিসটা দেখেন তো এরকম আসবে কিনা? প্লাস ab স্কয়ার, এটা আসবে না? জি আপনি স্যার। সাইড নোট দিতে পারেন যে মাল্টিপ্লাইং বাই এ, মাল্টিপ্লাইং বাই এ, এ দ্বারা গুণ করেছে। সাইড নোটটা দিয়ে নেন, মাল্টিপ্লাইং বাই এ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই দিয়ে কেন গুণ করলাম? এই দ্বারা গুণ করেছি এই জন্য যে ফার্স্ট যে টার্মটা আছে তাকে যেন বর্গ আকারে লিখতে পারি। প্রথম টার্মটা কি? এখন দেখেন তো এটাকে চাইলে ax হোল স্কয়ার লেখা যাবে না এই জিনিসটাকে? জি স্যার। প্রথম টার্মটাকে লেখা যায় কি ax হোল স্কয়ার প্লাস, এখন তো সেকেন্ড টার্মটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারবো কিনা যে 2 ইনটু ax ইনটু hy, এটাকে লেখা যায় জি কিনা? স্যার। আপনি গুণ করলে দেখেন আবার এটাই ফিরে পাচ্ছেন, রাইট? তাহলে এখন একটা জিনিস এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা যদি এক্স টাকে মনে মনে এ চিন্তা করি, এক্স টাকে মনে মনে যদি আপনি সিম্পলি এ চিন্তা করেন তাহলে কি আছে দেখেন তো, এ স্কয়ার প্লাস 2ab, বি কে এখানে hy। তাহলে এ স্কয়ার প্লাস 2ab আছে। যদি প্লাস বি স্কয়ার থাকতো তাহলে কি এ প্লাস বি হোল স্কয়ার করতে পারতাম, তাই না? জি স্যার। তাহলে আমরা যদি একটা কাজ করি, এখানে একটা বি স্কয়ার যদি নিয়ে আসি, hy স্কয়ার, বি স্কয়ার নিয়ে আসলাম, বাট এখানে কি কোথাও আছে এটা? না, এখন একটা মাইনাস করা এটাকে যদি লাগবে। আমরা মাইনাস করে দিই, নিয়ে আসছি আর এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা কাটা। আর বাকি রইলো কি, একটা টার্ম রয়ে গেছে, সেটা হচ্ছে কি ab y স্কয়ার ইকুয়াল টু 0। বুঝতে পেরেছেন কি? আমরা এই টার্মটাকে বাড়তি নিয়েছি আবার এটাকে বাদও দিয়ে দিচ্ছি, তাহলে কাটাকাটি করলে দেখেন আবার আগের লাইনে ফিরতে পারবে, রাইট? জি স্যার। এখন এই প্রথম তিনটা টার্মকে মিলিয়ে এরকম লেখা যাবে কিনা যে ax প্লাস hy হোল স্কয়ার, এই তিনটা টার্মকে মিলিয়ে লেখা যাবে না ax প্লাস hy হোল স্কয়ার? জি স্যার। জি স্যার। আর লাস্টের দুইটা টার্মকে আমরা যদি একটা মাইনাস y স্কয়ার যদি কমন নিই, কারণ দুইটার মধ্যে কিন্তু y স্কয়ার আছে না? জাস্ট মিনিট, একটু নয়েজ হচ্ছে মনে হয়। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে একটা মাইনাস ওয়াই স্কয়ার কমন নেওয়া যাবে না চাইলে লাস্ট দুটো টার্ম থেকে? জি স্যার। এখানে কি আসে, এইচ স্কয়ার প্লাস মাইনাস মাইনাস এ লিখতে পারছি চাইলে এটা। আচ্ছা, এখন দেখেন প্রথম যে টার্মটা আছে এটাকে যদি কেউ মনে মনে জাস্ট এ চিন্তা করে ব্র্যাকেটের ভিতরে যেটা, তাহলে এখানে আছে কি এ স্কয়ার, তাই না? জি স্যার। এ স্কয়ার আছে, যদি মাইনাস এখানে একটা বি স্কয়ার বানাতে পারি তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করা যাবে, তাই না? জি যদি স্যার। এটাকে এ চিন্তা করেন এ স্কয়ার আছে আর এখানে যদি বি স্কয়ার লেখা যায় তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করা যাবে। সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার? a plus b into a minus b। a plus b into a minus b। Okay, good. So first টার্মটা যেটা আছে সেটা রেখে দিচ্ছি, ax plus y whole square minus, দেখেন এটাকে কি চাইলে আমরা এরকম লিখতে পারি কিনা যে y into square root of h square minus ab whole square লেখা যাবে কিনা? y কে স্কয়ার, এই যাবে স্যার।
তাহলে y কে স্কয়ার করলে y স্কয়ার আর স্কয়ার রুট অফ h স্কয়ার মাইনাস ab কে স্কয়ার করলে হয় h স্কয়ার মাইনাস ab। তাহলে দুটো জিনিস একই। তাহলে এখন দেখেন তো এটাকে চাইলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করা যাবে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যেহেতু a প্লাস b ইনটু a মাইনাস b, জি স্যার। তাহলে ax প্লাস hy প্লাস y ইনটু স্কয়ার রুট অফ h স্কয়ার মাইনাস ab, আর যখন মাইনাসটা নিব ax plus hy minus ab which equals to 0, right? a plus b Yes, into sir. a minus b. এখন দুইটা টার্মের মাল্টিপ্লিকেশন কখন 0 হয়? যখন তারা ইন্ডিভিজুয়ালি জিরো হয় যে কোনো মানে একটা 0 individual দুইটাই term 0, বাট এখানে যে কোনো একটা 0 বলার সুযোগ নেই, দুইটাই 0 হতে পারে। দ্যাট মিন্স এখানে একটা জিনিস হতে পারে Yes, এরকম sir. যে ax plus hy, হ্যাঁ সন্দীপ বলেন। স্যার একটু উপরে যদি উঠতেন স্যার, দুইটা লাইনের উপরে জাস্ট। দিচ্ছি জাস্ট আমি লাইনটা একটু লিখে নিই। শিওর স্যার, শিওর। যেমন হচ্ছে বেশি উপরে রেখে আমার লিখতে ট্যাব তো ছোট সাইজে, আমার লিখতে কষ্ট হয়ে যায়, সেজন্য দেখেন আমি বারবার নিচে নামে আসি। বুঝছে এবার? হ্যাঁ হবে স্যার। তাহলে আমরা পাচ্ছি কি যে দিস ইকুয়ালস টু 0 অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইকুয়ালস টু 0। এখন আমাকে বলতে হবে যখন তো যে দুইটা ইকুয়েশন পেলাম, দুইটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন কিনা? জি স্যার। যে দুইটা ইকুয়েশন পেয়েছি দুইটাই কি স্ট্রেট লাইনের ইকুয়েশন। আমরা কি বুঝবো কিভাবে স্ট্রেট লাইনের? যে কারণ এখানে xy এর পাওয়ার কি 1, জি স্যার। তাহলে নিশ্চিতভাবে সে স্ট্রেট লাইনের। বাট আমার টার্গেট কিন্তু শুধু স্ট্রেট লাইন প্রমাণ করা না, আমাকে আমার প্রমাণ করার কাজ কি যে স্ট্রেট লাইন তো আমরা পেলাম, আমাকে দেখাতে হবে যে দে আর অলসো পাসিং থ্রু দ্য পাস থ্রু দ্য অরিজিন, তাই না? দে আর পাসিং থ্রু দ্য অরিজিন, তারা আবার অরিজিন দিয়ে যায় এরকম কিনা। তাহলে আমি যে কোনো একটা ইকুয়েশনকে চুজ করছি, সে আমি এই ইকুয়েশনটাকে যদি চুজ করি, দেখেন তো এই ইকুয়েশনটা থেকে আমরা যদি ওয়াই টার্মগুলোকে লেফট হ্যান্ড সাইডে রেখে দেই, বাবা আমি ক্লাস নিচ্ছি বাবা, তুমি এখানে কি খেলো করো টাটা বাবা। সো এখান থেকে যদি আমরা y কমন নিয়ে নিই, তাহলে দেখেন এরকম লেখা যাবে কি h প্লাস স্কয়ার রুট অফ h স্কয়ার মাইনাস ab which equals to minus x, দেখা যাবে না এই ইকুয়েশনটা থেকে? জি স্যার। তাহলে দেখেন y equals to তাহলে লিখতে পারবো আমরা মাইনাস a বাই h প্লাস স্কয়ার রুট অফ h স্কয়ার মাইনাস ab ইনটু x, লেখা যাবে কি? দেখেন তো লেখা যাবে কিনা? তাহলে এটা যদি লেখা যায়, এখন বলেন এটা কি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের সাথে মিলে কিনা? এটাই স্লোপ। কারণ আমরা তো জানি a h b এগুলো কি কনস্ট্যান্ট না, এগুলো যোগ বিয়োগ করলে কি একটা কনস্ট্যান্টই আসবে, তাই না? যোগ বিয়োগ ভাগ করলে তাহলে y = mx আকারে তো সে আছে। এখানে স্লোপটা কি? স্লোপ হচ্ছে মাইনাস a বাই h প্লাস স্কয়ার রুট অফ h স্কয়ার মাইনাস ab, এটা হচ্ছে এই ইকুয়েশনের জন্য স্লোপ। সিমিলারলি দেখেন একটা দেখালেই হবে, আপনি চাইলে এটার ক্ষেত্রে করে দেখাতে পারেন, ঠিক এইভাবেই আসবে। শুধু পার্থক্য হবে কি জাস্ট এখানে তখন এটা মাইনাস এর আসবে, তাই না? জাস্ট এই জায়গাটা শুধু মাইনাস। হ্যাঁ এই জাস্ট এখানে নিচে যেটা প্লাস ছিল তখন এটা ক্ষেত্রে মানে এটা ক্ষেত্রে আপনি যখন করবেন তখন আসবে হচ্ছে y = মাইনাস a বাই h মাইনাস স্কয়ার রুট অফ h স্কয়ার মাইনাস ab ইনটু x h মাইনাস রুট ওভার। তাহলে এখানেও কি y = mx আকারে আছে না? তাহলে আমার থিওরিটা কি প্রুফ হয়েছে কিনা? জি স্যার। যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে যদি ভাঙি, সে কি রিপ্রেজেন্ট করে a pair of straight line, they are passing through the origin. তাহলে এখন আমাদের কাজ হবে কি ফাইনালি সেটা লেখা, যে হ্যান্স থিওরিটা যেটা ছিল, জাস্ট থিওরামটা যেটা ছিল ওই প্রুফের সেই লেখাটা লিখে দিলেই হবে। a second degree homogeneous equation always represent a pair of straight line passing through the origin. ওকে? জি স্যার। বুঝতে পেরেছেন কি? জি স্যার। স্যার এখানে যে সেকেন্ডে হচ্ছে আগে যেটা বলছিলেন এই যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটা বসাবে এখানে, রাইট স্যার? সরি মানে স্যার হ্যান্স সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের জায়গায় কই আগে কি না হোমোজেনিয়াস
ইকুয়েশন থিওরামটা যেটা ছিল ইকুয়েশন কোশ্চেনটা অলওয়েজ কোশ্চেনটা লিখবেন হ্যাঁ অলওয়েজ রিপ্রেজেন্ট ও এ পেয়ার অফ স্টেটমেন্ট জি স্যার ওকে জি কোশ্চেনটা স্যার কি এখন হবে বুঝছি স্যার বুঝছি জি স্যার তাহলে এখন আমরা একটু দেখবো হচ্ছে যে আপনার এমন একটা ইকুয়েশন নেওয়া যায় কিনা মানে এটা তো আমরা থিওরি আকারে দেখলাম তাই না একটা প্রবলেম দেখি যেটা যেগুলো নাম্বার দিয়ে আছে ইকুয়েশন সে অরিজিন দিয়ে পাস করে এরকম স্ট্রেট লাইন আসে কিনা হ্যাঁ ফর এক্সাম্পল আমরা যদি একটা কাজ করি এখানে আমি এভাবে ইকুয়েশনটা না নিয়ে আমি বই থেকে একটা ইকুয়েশন কেন তো মানে কোশ্চেনগত ঝামেলা হয়ে যেতে পারে কি প্রশ্নগত হোমোজেনিয়াস জাস্ট মিনিট ঠিক আছে স্যার জি বলেন স্যার আনসারে একটু উপরে নেবেন স্যার একটু লেখার বাকি ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নয় হয়েছে আর উপরে নিতে হবে জি স্যার না এখানে স্যার জি স্যার ঠিক আচ্ছা আচ্ছা আমি আমার মতো করে একটা নিয়ে নিই আপনাদের বইয়ের কনটেক্সট মিক্স আছে আচ্ছা আপনার লেখা হলে আমাকে একটু বলেন লেখা হয় অথবা বেশি বাকি থাকলে স্ক্রিনশট রেখে দিতে পারেন জি স্যার হয়ে গেছে স্যার। ধরে নিন আমরা একটা ইকুয়েশন লিখছি যে ফাইন্ড দ্য ইকুয়েশনস find the equations find the lines equations now find the lines কোশ্চেন বানানো কিন্তু টাফ আছে যে এই ইকুয়েশনটা দ্বারা যে তারা এটা কি দেখা যায় একটা সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন কিনা এটা কোশ্চেনটা যে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার তার সাথে মিল আছে কিনা আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা জি স্যার তাহলে এটা কি একটা সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস জি স্যার সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন তাহলে তাকে রিপ্রেজেন্ট করলে আমরা জানি মাত্রই প্রমাণ করেছি কি পাওয়া যাবে a pair of straight line passing through the জি স্যার origin জি স্যার আমরা দেখি তাকে ভেঙে পাওয়া যায় কিনা তবে ফরচুনেটলি এটা আমরা উৎপাদক করলেও মিলে যেতে পারে বাট আমি এমন একটা ওয়েতে আগাতে চাই তাকে ভাঙতে চাই যেটা কোনোটাকে যদি উৎপাদক নাও করা যায় তাহলে তার ক্ষেত্রেও লাইনগুলো কিভাবে বের করবো ঠিক আছে যেমন এই ধরনের ইকুয়েশন যদি থাকে তাহলে আমরা প্রথমে যেটা করব সলিউশনের ক্ষেত্রে মূল ইকুয়েশনটা যেটা আছে সেটা তো আপনি লিখবেনই y square equals to 0 এখন তো আমরা চাইলে এটাকে এভাবে রিরাইট করতে পারবো কিনা যে প্লাস is it possible to write লেখা সম্ভব কি এভাবে
আমার কথা শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের মনে সমস্যা হচ্ছে না? জি স্যার। তাহলে এটা কি এভাবে লিখতে পারবো না চাইলে? এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এভাবে লিখবো কেন? জি স্যার। এটা প্রশ্ন আসতে পারে কেন লিখবো? আমরা চাচ্ছিলাম যে এই ইকুয়েশনটাকে x এর একটা স্যার আমি হ্যাঁ জি বলেন। জি স্যার। যে আমরা চাচ্ছি এই ইকুয়েশনটাকে একটা x এর দ্বিঘাত সমীকরণ আকারে লেখার জন্য। কিসের ফর্মে লেখার জন্য? x এর কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে x এর কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে থাকে? যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এভাবে থাকে না? বলছি x এর কোয়াড্রেটিক ইকুয়েশন তো এরকমই থাকে নাকি? ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। তাহলে দেখেন তার সাথে যদি তাকে কম্পেয়ার করেন, এখানে a এর ভ্যালু কত এই ইকুয়েশনে? এই যেটার সাথে যদি কম্পেয়ার করি এই দুটি স্যার নেটওয়ার্কে প্রবলেম করতেছে স্যার, কথা কেটে কেটে আসছে। স্যার কথা ভেঙে ভেঙে আসছে। কি করতে পারি আমি আসলে? আমি খুব জি বিরক্ত। স্যার। আমি গত 2-3 দিন ধরে খুবই বিরক্ত। আমি ক্লাস কথা আসছে স্যার। তো অফ এখানে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না তাহলে ভালোভাবে? আচ্ছা তাহলে সমস্যা নেই, আজকে ক্লাস এখানেই দেখি। আমি আজকে এটাকে ফিক্স করার চেষ্টা করবো না এই প্রবলেমটা। ওদের অফিসে যেতে হবে, ফোনে কাজ হয় না। তো সমস্যা নেই, আমরা আগামী ক্লাস এখান থেকে শুরু করবো যদি আমাদের ক্লাস টাইম স্যার বাট আপনি বলার পরে সরি পারিয়া ম্যাডাম কি কিছু বলছিলেন না? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে দেখাবো। আগামী বুধবার আমি এখান থেকে শুরু করবো আর কি, এই প্রবলেম থেকে। কেমন? জি না স্যার। আচ্ছা, আর সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন আশা করি। ওকে স্যার। জি স্যার। স্যার